বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভেঙেছে, সেখানে প্রস্রাব করেছে, এগুলোর প্রতিশোধ নিতে হবে না? প্রতিশোধ কি? এরপরে কিন্তু এই স্বাধীনতা বিরোধীদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, এইটাই প্রতিশোধ। আর বের করে দেওয়া যদি সমসাময়িক বাস্তবতায় সম্ভব না হয়, তাদের অর্থনৈতিক, তাদের রাজনৈতিক ক্ষমতাকে, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশটাকে দখল করে ফেলেছে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই প্রতিশোধ বলুন, এটার পুনর্নির্মাণ বলুন, এটা তো আওয়ামী লীগকেই করতে হবে। তাহলে আওয়ামী লীগকে জেগে উঠতে হবে না? 1 বছর হয়ে গেছে, আপনারা শুধু আপনাদের দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি কথা বলে, সোশ্যাল মিডিয়াতে উনি যখন 500 লোক দেখে, পরবর্তী হয়তো কিছু কিছু আছে 40-50 হাজার পর্যন্ত ভিউ হয়, বাকি সব আমি আজকে গিয়ে দেখলাম 2000-4000 ভিউ। এটা কেন রাখবেন? হ্যাঁ, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি বক্তৃতা, পিনাকির বক্তৃতা যত লোক শোনে তার চেয়ে বেশি লোক না শোনে, তাহলে তো আসলে এইখান থেকে আমরা উঠতে পারবো না। তার জন্য যা যা করা লাগে করেন, এটা অসম্ভব কিছু না। হ্যাঁ, এটা কোনো জ্ঞান গরিমারও বিষয় না, এটা হলো পাবলিসিটি বোঝার বিষয়। 2-4 জন কথা, আপনাদের মধ্যে তো কথা বলতে পারে লোকজন আছে, তো ছিল না? আরাফাত সাহেব ছিল না? আরো তো অনেকে ছিল। শাহরিয়ার আলম সাহেব এখন কোথায় জানি না, উনি কত সুন্দর, মানে এই যাদের নাম আমি বলছি, দেখেন এরা কেউ আমার ভাই না। শাহরিয়ার আলম সাহেব হয়তো আমাকে পাইলে মার দিবে, কারণ তার সম্পর্কে আমি কঠোর কথা বলেছি, কিন্তু আমি কঠোর কথা বলি, কিন্তু দেখেন আমি আপনাদের শাহরিয়ার আলম বলুন, আরাফাত বলুন, ওবায়দুল কাদের বলুন, আমি আপনাদেরকে কঠোর কথাটা কেন বলি জানেন? আপনারা কি চান? মন্ত্রী হতে। আর আমি কি চাই জানেন? আমি আপনার জায়গাটা দখল করতে চাই না, আমি চাই আপনি একজন ভালো মন্ত্রী হন, আপনি একজন সফল মন্ত্রী হন, আপনার সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, এটুকুন আমি চাই। তাহলে আমার যে এই আন্তরিকতা, এটাকে একটু মূল্য আপনারা দিবেন না? যারা পারে তাদেরকে দিয়ে করান, তাদেরকে দিয়ে টিম করান, তাদের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগান। আমি 2 জনের নাম বলেছি, নিশ্চয়ই আরো অনেক আছে, তাই না? তো এদেরকে দিয়ে আপনারা অন্তত অনলাইন জগৎটা জঙ্গিদের হাত থেকে রক্ষা করুন। নাইলে এই যে দেখুন, হঠাৎ করে ফাইন্যান্সিয়াল টাইমস 2টা সাদা জঙ্গি নিয়ে এসে, তাই না, মুখরোচক গল্প বলে ফেললো, ভেতরে কোনো বস্তু নেই। হ্যাঁ, একটা বস্তু আছে, সাইফুজ্জামান চৌধুরী যিনি ভূমিমন্ত্রী ছিলেন, ওনার নামে দেখলাম ওই যে ওনার 200-250 বাড়ি, যেটা জঙ্গি জুলকারনাইন স্যার আগেই সে তো আরো অনেক অপকর্ম করেছে, এটা বলেছে। হ্যাঁ, এটা ঠিক যে একজন মানুষের বিদেশে 200 বাড়ি থাকলে অবশ্য সেই বাড়ি কি উনি বৈধ টাকায় কিনেছেন কিনা সেটা দেখতে হবে। বাট একটা জিনিস আমি শুনেছি যে সাইফুজ্জামান চৌধুরী নাকি তার মন্ত্রণালয় খুব ভালো চালিয়েছিলেন, একটা দুর্নীতিবিহীন মন্ত্রী ছিলেন উনি, এবং সেই মন্ত্রণালয়ে উনি অনেক ভালো কাজ করেছেন, এটাও আমি শুনেছি, সেটাও বলতে হবে। কিন্তু ওই যে 200 বাড়ি, এখন 200 বাড়ি থাকলে তো অবশ্যই জেনে শুনে কাউকে মানে মন্ত্রিত্ব দেওয়া উচিত না, কারণ হলো যে সেটার ব্যাখ্যা তো লাগে, আজকাল তো সব বের হয়ে যায়। সেই জিনিসটা একটু দেখেন, আর আপনারা একটু বের হয়ে আসেন। হ্যাঁ, আপনাদের পায়ে ধরি, যদি আমার কাছে আসেন আমি আপনাদের সবাইয়ের পায়ে পড়বো একেবারে। যদি 1 ঘন্টা চান কান্নাকাটি করতে, আমি তাও করতে রাজি আছি। দয়া করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাংলাদেশ রক্ষা করার জন্য যা যা করার দরকার নিঃস্বার্থভাবে করুন না। অনেকে তো টাকা পয়সা রোজগার করেছেন, হয়তো সৎভাবে করেছেন, ব্যবসা করে করেছেন। আমার মতো তো রাস্তায় সবাই বসে নাই, বা আমি যে রাস্তায় বসে আছি জানেন, আমার কোনো ক্ষোভ নাই। আমি যদি দেখি যে ইউনূসের পতন হয়েছে, আমি খুব খুশি। আমার যে মানে আমার নিজের এখানে দুঃখ বেদনার কথা বলতে আসিনি, কিন্তু আমরা দেখুন, আসুন আমরা আজকে যে যেখানে আসি, আর বাংলাদেশ থেকে যারা আপনাদের পক্ষে কাজ করে, আজকে একটা ছোট ভাই বললো যে দেখেন তারা জীবন, মানে তাদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এরা কিন্তু অনেক, মানে এদের চেতনা শানিত। আমি যে যাদের কথা বলবো, যার পক্ষ হয়ে, তাকে সে আমাকে বলছে যে আমাকে একটা বিদেশি সিমের যদি ব্যবস্থা করে দেওয়া যায়, কারণ আমার ঢাকার সিম তো ইউনূস ধরে ফেলবে। কেন আপনারা একটু করে দিতে পারেন না? যাদের টাকা পয়সা আছে, আপনারা যারা সত্যিকারের, এর জন্য হয় কি, আপনাদেরকে ওই যে কে সত্যিকারের মুজিব চেতনায় বিশ্বাস করে, আমরা এবার কিন্তু মুজিববাদী কায়েম করব। মুজিববাদ করছে তো, কথা লম্বা হয়ে যাচ্ছে। আবার অনেকে এসে বলে যে আপনি তো গুছিয়েও কথা বলতে পারেন। আরে ভাই, আমি তো জানি আমি গুছিয়ে কথা বলতে পারি, কিন্তু আমি তো সত্য কথা বলি, এবং আমি আন্তরিকভাবে চাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতটাকে শক্তিশালী করতে। এখন আমি তো করতে পারবো না, আমি যারা করতে পারবেন তাদের কি করা উচিত সেটা বললাম। যেখানে এই যে আমি বললাম ওবায়দুল কাদের, এটার একটা লিডিং নিন, আপনারা সবাই এই কাজটা করুন। হ্যাঁ, এটা করলে কিন্তু আমি নিশ্চিত 36 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের চেহারা বদলে যাবে। আপনারা হয়তো করবেন না, যদি এর চেয়ে ভালো কিছু হয় সেটা করুন। আমি একটা জাস্ট আমার মনে যেটা আসলো সেটা বললাম। এইটাই যে সবচেয়ে যোগ্য, প্রজ্ঞা, চিন্তা, মেধার সমন্বয়টা কি জানেন? 5 জন 5টা মতামত দিবে, আবার 5 জনে চিন্তা করবেন যে এটা বেস্ট, এটা নেই।
ওর মতামতটা বড় হয়ে গেছে দেখে তাকে হিংসা করবো, এটা এখন করেন না। ক্ষমতা আসলে তো হিংসা করাই যাবে, তাই না? অনেক হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অনেক কিছু করা যাবে। এখন দেখুন, ভালো মন্দ সবাই এক হয়ে ইউনূসের মতো ডাকাতের সাথে লড়েন। এই ডাকাতদের, এদেরকে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়েছি ইউনূসকে সারা বিশ্বের সামনে, আমার 5 থেকে 10 বছর লাগবে, কারণ আমি যে কাজ করি সেটা তো মানে আপনারা কেউ পারবেনও না, আবার সেটা এইটাও আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আর আমার ওই কাজটা আসলে 1-2 দিনে করা যায় না। আমি সারা বিশ্বে ইউনূসকে উন্মোচিত করবো। এখন বাংলাদেশের মানুষ যদি বইপত্র পড়তো, হয়তো বাংলা ভাষায় লিখে একটা উপন্যাস লিখে, আমি বাংলাদেশে বাংলা ভাষায় একটা উপন্যাস লিখতে আমার 1 বছর যথেষ্ট সময়। হ্যাঁ, কিন্তু সেটা তো কেউ পড়বে না। যে বললাম যে আমি বঙ্গবন্ধুর উপর সবচেয়ে ভালো উপন্যাসটা আমি লিখেছি, আওয়ামী লীগের কোনো লোক কি পড়ে না? এটার জন্য আমার দুঃখ নাই, কারণ আমি এই দুঃখ করলে আজকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারবো না। কিন্তু আবার এগুলো তো শুনি যে মানে মুনতাসির মামুন নাকি 2.5 কোটি 3 কোটি টাকা করে নিয়েছে, এটা সলিমুল্লাহ খান বলে কি কি লিখে। মুনতাসির মামুন তো তবুও একটু লিখতে পারে, বাট আরো অনেকের নাম বলেছে, ওরা কিন্তু লিখতে পারে না। আর আমি যে বললাম যে আমি বঙ্গবন্ধুর উপর এই যে সীমিত একটা মানে সময়টা, আমি তো বলেছি এটা 5টা খণ্ডে করব, আমি করব, সেটা আমি প্রতিজ্ঞাবদ্ধ। সেটা যে সবচেয়ে ভালো উপন্যাস বঙ্গবন্ধুর উপর লেখা, আপনারা এইটা কেউ এসে মানে বলেন যে না এত বড় গলা ছাড়ো, তোমারটা তো সবচেয়ে সেরা না, আমারটাই সবচেয়ে সেরা। আপনি যদি উপন্যাস বোঝেন, সাহিত্য বোঝেন, শিল্প বোঝেন, আরো যা লেখা হয়েছে সেগুলোর সাথে মিলিয়ে দেখেন, তখন এসে আমাকে তর্কে আপনি পরাজিত করতে পারবেন না। হ্যাঁ, সেটা আপনি সারা পৃথিবীর কোনো সাহিত্যিক পারবে না, এটা বাংলাদেশের সাহিত্যিকদের কথা বলছি না। সাহিত্যের বিষয়ে আমি খুব কনফিডেন্ট, আমি ইতিহাসের বিষয়ে কনফিডেন্ট। হ্যাঁ, আমি অবশ্য অর্থনীতির বিষয়ে কনফিডেন্ট না, সেখানে ওই যে বাটপারি ইউনূসই কিন্তু সুযোগ নিয়ে নিচ্ছে। তো আসুন আমরা সবাই, আমার কথাটা বললাম কেন, আমি বললাম আপনাদের রাগটা তুলে দেওয়ার জন্য। এই যে আমি যে বলছি সবচেয়ে ভালো একটা উপন্যাস লিখেছি আমি বঙ্গবন্ধুর উপর, অর্থাৎ যত বই লেখা হয়েছে, প্রবন্ধ, সাহিত্য, আমি সবচেয়ে ভালোটা লিখেছি। এটা কেন বলি, যে কেউ যেন আগ্রহী, যে এত বড় চাপাটা ছাড়ে লিখছেটা কি একটু দেখি, এটা করেও যদি কেউ একটা লাইন পড়ে, তাও কিন্তু পড়ে না মানে। আর যা 2-1 জন পড়ে, বুঝতে পারে, ওরা আবার খুবই হীনমন্য, ওই সামনে এসে কিছু বলে না। যাই হোক, এর মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের এখন কাজ হলো যে আমাদের যা যা ক্ষোভ আছে, যা দেখুন, আর নিজেদের মধ্যে প্রকাশ্যে খুব বেশি আনার দরকার নেই। তারপরও মানে আমিও তো আনছি কেন জানেন? কারণ হলো যে কোনো জায়গায় কিছু না করলে আপনাদের ভিতর যে স্পিরিটটা আছে সেটাকে যদি আমরা জাগিয়ে না তুলতে পারি, কিভাবে আমরা যেই জঙ্গিদের হাতে আজকে বাংলাদেশ পড়লো, ধ্বংস হয়ে গেল, সেখান থেকে আমরা উদ্ধার করব? প্রথম আলো খুলে দেখি একটা নিউজ, চোখের সামনেই লুট। শেখ হাসিনার পতন থেকে লন্ডন পর্যন্ত অর্থ পাচারের তথ্যচিত্র। কি অদ্ভুত না? শেখ হাসিনার যে মানে 1.25 বছর হয়ে গেছে, কিন্তু একই গল্প দেখেন কতভাবে এরা নিয়ে আসে। এবারে নিয়ে এসে কি তথ্যচিত্র, মানে সিনেমা বানিয়েছে, ডকুমেন্টারি বা যেটা বলেন 21-22 মিনিটের। বিলাতের যে ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকা আছে, এটা নিয়ে দেখলে কিন্তু মনে হবে বিস্ফোরক। ওইখানে বলেছে মিসিং বিলিয়নস, বাংলাদেশের মিসিং বিলিয়নস, বাংলাদেশ থেকে যে বিলিয়ন ডলার গায়েব হয়ে গেছে, সেটা মানে শুনতেই কিন্তু রোমহর্ষক। তো যা হোক, এটা দেখে একদিক থেকে তো রাগ হলো, কারণ হলো যে অর্থনৈতিক দুর্নীতি শুনলে রাগ অন্য মানুষের মতো আমারও হয়। কোনো সরকারের অর্থনৈতিক দুর্নীতির মানে থাকবে কেন, সেটা আমার সবসময় প্রশ্ন, যে এটা এত ব্যাপক হারে থাকবে কেন। কিন্তু জানেন, এই তথ্যচিত্রটা আমি গিয়ে দেখলাম, আমি সাধারণত দেখি না, কারণ আমি সবসময় বলি যে আমার সময় অনেক মূল্যবান, আমি অনেক আরো গুরুত্বপূর্ণ মানে অনেক ভালো কাজে সময় ব্যয় করি আর কি। তো বাধ্য হয়ে দেখলাম এই 21টা মিনিট। জানেন, 21 মিনিটে আমি এর মধ্যে কোনো বস্তুনিষ্ঠ কিছু পেলাম না। আচ্ছা বলেন তো, 234 বিলিয়ন ডলার, ওই যেটা দেবপ্রিয় যেটা বানিয়ে দিয়েছিল, আমরা হিসাব করেছিলাম না যে প্রতি মাসে 1.5 বিলিয়ন সরকার হয়ে যায়। বাংলাদেশ শেখ হাসিনার সময় বিদেশে চলে গিয়েছিল, দেবপ্রিয় হিসাব করে দেখালো মাসে বছরে 16 বিলিয়ন, মাসে 1.5 বিলিয়ন। তারপরে জঙ্গি মুর্তজা এক কাঠি সরাসরি বলছিল যে মাসে 3 বিলিয়ন পর্যন্ত গায়েব হয়ে যায়, ওই গল্পটাই। এই একই গল্প, কিন্তু এই যে 21 মিনিট ওরা ব্যয় করলো, 21 মিনিটের মধ্যে জানেন এত বড় একটা বদনাম আপনি একজনকে দিবেন, তার পক্ষে
আসল প্রমাণ দূরে থাকুক, প্রমাণের কথা আমি বলবো না, কারণ এই ধরনের কথা বলা মানে প্রমাণ দিক এটাও এক ধরনের মানে চালাকির কথা আর কি, সেটা না। কিন্তু আপনি কোনো সার্কমস্টেন্সিয়াল কিছুও বলবেন না, যে যেই জায়গাটা আপনি যে এত বড় একটা বদনাম একজন মানুষকে বা একটা সরকারকে দিচ্ছেন বা একটা রাজনৈতিক পরিবারকে দিচ্ছেন, আপনি তার পক্ষে অন্তত প্রমাণ না দিন, একটা বস্তুনিষ্ঠ কথা বলবেন না, যে কথাটা শুনলে একটা নিরপেক্ষ দর্শক অন্তত একটু কনভিন্সড হবে না, সেটাও নাই জানেন। এই 200 আমি এই ভিডিওটা বোধহয় আজকে কালকে বের হয়েছে, প্রথম আলো যেভাবে হেডলাইন করেছে, ইউটিউবে আছে, নিশ্চয়ই এটা নিয়ে মানে অনেক বড় কিছু কথাবার্তা হবে, জঙ্গিরা লাফাবে, কিন্তু জানেন এর ভিতরে কিচ্ছু নাই। একটা জিনিস আছে, আমি সেটা পরে আসছি, সেখানে কারা বক্তৃতা দিল, ফাইন্যান্সিয়াল টাইমসে বোধহয় সাউথ এশিয়া বিষয়ক কারা একটা মেয়ে, তার দেখলাম যে আবার সে বাংলায় তার মানে বাহুতে লেখা যে শুভ নববর্ষ, বোধহয় বাংলাদেশিদের চেনে, সুজানা সাভাজ, নামটাই হলো সাভাজ মানে হলো জঙ্গলি। যাই হোক, এই সুজানা সাভাজের এই একটা ফাইন্যান্সিয়াল টাইমসের কর্মচারীকে কাজে লাগালো। আমি ওর টুইটারে গিয়ে দেখলাম মানুষের একটু স্বাভাবিক সামাজিক পরিস্থিতিটা পাওয়া যায়, জ্ঞানী গুণী মানুষের কিছু জানা যায় না, কিন্তু যারা চটকদার তাদেরও একটা স্ট্যান্ডার্ড জানা যায় আর কি। তো এই মেয়ের টুইটারে গিয়ে দেখলাম এই মেয়েটা অত্যন্ত দরিদ্র, তার একটা টুইটার যে ভেরিফাই করতে যে পয়সাটা লাগে বছরে $1,600, সেটা দিয়ে আর তার পয়সা নেই, একটা নামমাত্র টুইটার আছে, সেখানে এটা আবার বারবার শেয়ার করছে বিভিন্ন জন, কিন্তু ওই যে না আছে ফলোয়ার, না সে অনেক 4-5 হাজার লোকে সে নিজে ফলো করে। কি অদ্ভুত ব্যাপার, থেকে ধরে নিয়ে আসছে এই একটা একেবারে না খাওয়া মেয়ে। বিদেশে এই জিনিসগুলো যারা চাকরি করে জানেন, যত বড় পত্রিকা হোক, সুজানা চাভাজ, এর ফাইন্যান্সিয়াল টাইমস তো বেতন দেয় খুবই কম, সে খুবই দুর্ভোগের সাথে জীবন যাপন করে, সে যদি বাংলাদেশে বা ইন্ডিয়া বসবাস করে। এখন ইউনুসের অনেক টাকা, তারপরে রাষ্ট্রের অনেক টাকা এরা দিয়ে দিচ্ছে, জামাতিদের অনেক টাকা, এই টাকার জোরে এই কাজগুলা পুরা সে মিথ্যা কাহিনী বলে গেল। সাথে আছে কে আরেকটা একটু তার চেয়ে একটু উঁচু মানের কর্মচারী, জন রিড মানে হলো যে নল খাগড়া আর কি, ওই যে ঘাস মানে লম্বা লম্বা নল খাগড়া, আমাদের ফেনী ভাষা একটা ছিল এটা। তো যাই হোক, ও রিডের মতো মানে এত চিকন চাকন না, সে মানে স্বাস্থ্য আছে বাট বেশি না, কিন্তু সেও এগুলা বললো কি যে এত বড় দুর্নীতির খবর পৃথিবীতে আর কখনো হয় নাই। ইউনুসও কিন্তু আছে ওইখানে, ইউনুসও একই কথা বললো। কিন্তু দেখেন এই যে কথাগুলো ওরা বললো, নতুন করে একটা ভিডিও তথ্যচিত্র এটা বাইর করলো, এটা নিয়ে নিশ্চয় হইচই হবে, কিন্তু জানেন এর মধ্যে নতুন কোনো তথ্য নাই। গত বছর যা যা ওই দেবপ্রিয় যোগ বিয়োগ করে দেখিয়েছে ওইটাই, আর বাকি জিনিসটাতে আপনার দেখালো জুলাই জঙ্গিরা কিভাবে অভ্যুত্থান করেছে সেটা। এবং এই যে সুজানা মেয়েটা বললো কি, তার কাছে নাকি একটা ন্যারেটিভ আসছে যে এইটা জঙ্গিদের উত্থান, সেইটার নাকি কোনো প্রমাণ পায় নাই। দেখেন এটা যে জঙ্গিদের উত্থান, প্রমাণটা কি, সুজানার পেছনে কিন্তু আবার একটা ভিডিও চলতেছে, সেইখানে দেখা যাচ্ছে কিন্তু সবগুলা জঙ্গি, হ্যাঁ, তাও তার কাছে। অথচ কোনো মানবিক মানুষ, কোনো বুদ্ধিমান মানুষ, কোনো মানে তার এখানে যদি টাকার স্বার্থ জড়িত না থাকে, সে কিন্তু ওই ভিডিওটা দেখলে বুঝবে যে এটা একেবারে মানে পিওর একটা জঙ্গিদের উত্থান। কিন্তু ওই মেয়ে ওই ভিডিও চালিয়েও বললো যে না, এটা জঙ্গিদের উত্থান, সে কোনো প্রমাণ পায় নাই। সেখানে আওয়ামী লীগের এক নেতার কথা আছে, বাট কোন নেতা কোনো বোধহয় পরিচয় নাই, সে যেটা স্টেটমেন্ট দিয়েছে ওইটাই সত্য, যে ওইটাই জঙ্গিদের উত্থান। আর টিউলিপ সিদ্দিকের একটু কথা আছে, উনি যেটা বলেছেন যে ওইটাই, যে উনি এটা আগেও বলেছেন পাবলিকলি, ওনার বিরুদ্ধে স্পিয়ার ক্যাম্পেইন, আসলে তো স্পিয়ার ক্যাম্পেইন বলেছে না, $5 বিলিয়ন ইয়ে থেকে ওই যে রূপপুর থেকে নিয়ে সরিয়ে টিউলিপ সিদ্দিক ওইটা নিয়ে গেছে বলেছে না। দেখেন বাংলাদেশে আজকে আবার নতুন করে একটা ওরা ভিডিও ছাড়লো, এই না, কিন্তু দেখেন $5 বিলিয়ন কেন, আপনি যদি ব্রিটিশ রাজনীতিবিদ হন, আপনি $5 মিলিয়ন লুকিয়ে রাখতে পারবেন না বাংলাদেশের মানুষ, কারণ এটা যে বঙ্গবন্ধুর নাতনি, এটা বিশ্বাস করতে হবে। অথচ বিলাতে কিন্তু উনি কিন্তু একেবারে বলিষ্ঠভাবে এগুলো প্রতিবাদ করেছেন, তাও ভদ্রভাবে, আমার মতো অভদ্রভাবে না, হ্যাঁ, ভদ্রভাবে, কিন্তু এরা তো কোনো কিছু দেখাতে পারেনি। তো কিন্তু ওই যে এটা যে বঙ্গবন্ধুর পরিবার, শেখ হাসিনার কথা বলা যাচ্ছে, হ্যাঁ, সেখানে অ্যাসালমের কথা আছে, বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন, এর মধ্যে তো অনেক ধরনের আপনার মনে করেন যে সরকারের তরফ থেকে তো সব মানে আমরা বিশুদ্ধতা দাবি করতে পারি না, কিন্তু $234 বিলিয়ন,
তাহলে আমি এবং আরো অনেকেই এই হিসাবটা বলেছিলাম যে মাসে 1.5 থেকে 3 বিলিয়ন ডলার বেঁচে যাওয়ার কথা, সেই অর্থ কই? ইউনূস কিন্তু কোনোভাবেই সেটা প্রমাণ করতে পারে নাই যে সেই অর্থ সে রক্ষা করছে। অর্থাৎ তাহলে আর যে অর্থনীতির ক্ষেত্রে ভালো বলা হচ্ছে, যদি দেশে সব ধরনের আপনার ডেভেলপমেন্ট কাজ বন্ধ করে দিয়ে শুধু টাকা যদি সরকারি কর্মচারীদের বেতন দেওয়া আর আওয়ামী লীগের ফ্যাসিবাদ বলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভিডিও তৈরি করা, এটা তো খুবই সহজ কাজ, 2-4 বছর কেন চালিয়ে যাওয়া যায়। তো যাই হোক, আমার মনে হয় এটা নিয়ে হইচই হবে, অনেকে দেখবেন। আমি শুধু একটা কথাই বলবো, এই ভিডিওতে অনেক আছে আপনার, খুব বেশি লোক না, ওই 2টা জুলাই আগস্টের জঙ্গিনী বাচ্চা পোলাপান নিয়ে আসে, ওই ছেলেটাও জঙ্গি বোঝা যাচ্ছে, মেয়েটাও জঙ্গিনী। যাও, তার সাথে মোশতাক নামে কোনো একটা প্রফেসর বললো সে নিয়ে আসে। মোশতাক সম্পর্কে পিনাকি অনেক আগে বলে রেখেছিল যে মানে ওদের আরেক সহযোগী এই মোশতাক, তো বোঝাই যাচ্ছে একই জঙ্গি। আর আপনার কি হলো, সাথে ছিল বদিউল আলম মজুমদারের কাহিনী একটাই, যে তার বাড়ি থেকে বাইরে হওয়ার সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ধাওয়া করেছে। এই বদিউল আলম মজুমদার কিন্তু তার শ্বশুর বাড়ি দখল করে বাংলাদেশে থাকে। এই গল্প আমি পুলিশের মুখে শুনছি, সে পুলিশের হাতে পায়ে ধরছিল, কিন্তু শেখ হাসিনা সরকার বোধহয় দেখেছে ওই শ্বশুর মানে একটা সম্বন্ধী বা শালা আছে, ও বোধহয় একটু মানে প্রতিবন্ধী বোধহয়, এই জন্য সরকার একটু মায়া দয়া করে ওই শালা বা সম্বন্ধীর পক্ষে নিচে বদিউল আলম গেছে খেপে এখন হাসিনা ছাড়া আর কিছু বলতে পারে না। এদেরকে না কঠোর শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি ছাড়া কোনো উপায় নেই। আর কে বলেছে? ইউনূসের সেই মানে ভারী কথাবার্তা যে বিশ্বের সবচেয়ে বড় এই অর্থের চালান 234 বিলিয়ন ডলার, কোথায় সেটা তো দেবপ্রিয় যোগ বিয়োগ করে বাইর করেছে, আর তার কাগজ থেকে এটা হাওয়া হয়ে গেছে, আর সারা পৃথিবী জানলো 234 বিলিয়ন ডলার। আমি বলবো কি জানেন, আওয়ামী লীগ সরকার যখন আবার ক্ষমতায় আসবে, কেউ কিন্তু এই মানে ডিসইলিউশনে থাকবেন না যে এরা আসবে। আসার পরে এই দেবপ্রিয়কে, এই রাজাকারটাকে একদম গুলিস্তানের মাঝখানে একটা চত্বর করে ওইখানে শুধু গরুর দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে 50 বছর। এই 50 বছর যদি ওকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন ওকে 1.5 কেজি কোরামিন ইনজেকশন দিতে হয়, কোরামিন ইনজেকশন দিবে। এই 50 বছরে যদি ও হিসাব করে বের করে দেখাতে পারে, জাতির সামনে দেখাবে, আওয়ামী লীগ বা আমি তুমি না, যে কিভাবে সে 234 বিলিয়ন ডলার পেল। কত ছিল বাংলাদেশে তখন এই গত 15-16 বছরের বাজেট, সেটা একটু আমাদের করতে হবে। কারণ হলো আমাদের অনেক মানে নির্বুদ্ধিতা, এবং আমি বলবো যে আমি যেটা আবারও বারবার বলছি, আওয়ামী লীগ সরকারের মেধা প্রজ্ঞা, এই যে চিন্তার সমন্বয় তো ছিল না, তাই বলে এই 234 বিলিয়নের ডলার বলে স্মিয়ার ক্যাম্পেইন করবে আর আমরা কিচ্ছু বলবো না। যেই মানুষটা আপনার দিনে 18 ঘন্টা কাজ করে বাংলাদেশকে একটা সমৃদ্ধির রাস্তায় নিয়ে এসেছিল, আজও তার বিরুদ্ধে ভিডিও বাইর করছে, ডকুমেন্টারি বাইর করছে, কাহিনী একই জিনিস, নতুন কিচ্ছু নাই। এবং একটা মানে একটা ন্যূনতম বিবেকবান সম্পন্ন মানুষকে কনভিন্স করার মতো কোনো কন্টেন্ট ওইখানে নেই, সেটা করেছে। কিন্তু এটা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ কি করছে এই জিনিসটা কিন্তু আমার কাছে কোনো তথ্য নাই, আমার কাছে তথ্য থাকারও দরকার নেই, কিন্তু আমরা কিন্তু ফিল করছি না আওয়ামী লীগের কিছু। এই জন্য আমি আওয়ামী লীগকে আজকে একটা সুস্পষ্ট মানে একটা আহ্বান জানাবো, দেখি আপনারা বিবেচনা করবেন। সেটা কি জানেন, জানানোর আগে আরেকটা জিনিস বলি। আজকে ফেসবুকে দেখলাম এক ছোট বোন লিখেছে যে গত বছর জুলাই আগস্টে শেখ শামসুন নাহার কি একটা মেয়েটা অবশ্য ইয়েতে থাকে টরন্টোতে, সে এখন আওয়ামী লীগের পক্ষে টক শো করে, তার কোনো ভিউটিও নাই। আমাকে একবার বলেছিল, আমি রাজি হয়েছিলাম, রাজি হয়ে গিয়ে দেখি আমি এক মূর্খ আরো 4-5 মূর্খকে এনে বসিয়ে রেখেছে। আমি ভাই বলি যে আমাকে একা নিবেন, আমি ওইসব টক শোতে আমি নিজে তো কথা বলতে পারি না, আরো যদি পারঙ্গম 5-10টাকে নিয়ে আসে তা আমি সেখানে কি করব গিয়ে। যাই হোক, সেটা না, আমি যাইনি, কারণ আমি এগুলো না যাওয়ার বিষয় না, বিষয়টা হলো যে আমি মেয়েটাকে খুব তারপরও আমি অ্যাপ্রিসিয়েট করতাম। উমা দেখি ওই মেয়ে কয়েকটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, গত জুলাই আগস্টে সে ছিল এক উদ্যম মানে জঙ্গি, এবং খুব অপমানজনক কথাবার্তা শেখ হাসিনাকে বলেছে। আরো মজার বিষয় কি জানেন, এই মেয়ে এখন ওই আওয়ামী লীগের যে অফিসিয়াল ইউটিউব ফেসবুক চ্যানেলগুলো আছে ওইখানে সে আবার এখন একজন উপস্থাপিকা। আচ্ছা বলেন, আচ্ছা আওয়ামী লীগের লোকজনকে বলি, আপনাদের কি লজ্জা শরম বিবেক বলতে কিচ্ছু নাই?
এই মেয়েটা আমি বললাম যে ভালো, সে উন্মাদনার সাথে জুলাই আগস্টে জঙ্গি হয়েছিল। দেখেন, উন্মাদনার সাথে হলেও তাকে পেছনে রাখেন। আপনি আপনি আপনার যেই মানুষগুলা জীবন দিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে ছেলেগুলাকে আজকে প্রতিদিন ইউনূসের পুলিশ পিটাচ্ছে, তারা জুলাই আগস্ট আপনার সাথে ছিল, এখনো আপনার সাথে ছিল। তারা অনলাইনে আপনাদের পক্ষে কথা বলে, ওদের মনে কষ্ট লাগে না? আপনারা কেন এই কাজগুলা করেন? হ্যাঁ, এমনিতে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়াতে কোনো তেমন কিছু মানে পারফরমেন্স একেবারে ভালো না। সেদিকে না হয় নাই গেলাম, আমি অযোগ্যতার কথা বলবো না, একটু খুঁজে দেখবেন না? মানে তাই না, আপনি যে মানুষগুলো আপনার পক্ষে নিবেদিত, তাই না, তাদের হয়ে আপনি কোনো সেন্সিবিলিটি দেখাবেন না, সেন্সিবলনেস দেখাবেন না? নাকি আপনারাও এখনো হাসান মাহমুদের মতো জামাত বিএনপি আর ওই যে কি বলে ওবায়দুল কাদের সাহেবের মতো ওই, দেখেন এই মানুষগুলোর কিন্তু শুধু মুখের ভাষা, হ্যাঁ, তাদের যে মানুষের মানে অনুভূতির সাথে সংযুক্ত হতে পারে না। হ্যাঁ, এই সংযুক্ত হতে না পারার, বুঝতে পেরেছেন, মানুষের অনুভূতির সাথে সংযুক্তহীনতা তাদের যে বাণী, সেই বাণী আওয়ামী লীগের অনেক সর্বনাশ করেছে। হাসান মাহমুদের তো গলা ভালো ছিল, উনি গানও গাইতে পারতেন, কিন্তু সুন্দর বাচন ভঙ্গি শুদ্ধ উচ্চারণ সবই ঠিক ছিল, তারপরেও কিন্তু মানুষ বিরক্ত হয়েছে। কেন হয়েছে? উনি যে মানুষের অনুভূতিকে মানে উনি যে একেবারে ভাবলেশহীন, হ্যাঁ, ইনসেন্সিবল, সেই জন্য। আর ওবায়দুল কাদেরের তো হলো যে তার এই যে মানে মেকি গলা, হ্যাঁ, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, একটা স্টাইল তৈরি করতে হবে, একটা বিধ্বংসী স্টাইল উনি তৈরি করেছেন। আমি ওনাদের অন্য কোনো জিনিসটা বলছি না, তাই না? তা এত কিছু হয়ে যাওয়ার পরেও কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেল, আমি ভালো করে দেখিও না, কারণ আমি আসলে একজন আরেকজনের পেছনে লেগে থাকে, আমি ওই জায়গাটায় যেতেও চাই না খুব একটা, তাই না? আমি মনে করি যেই ভালো কিছু করে সেটাই ভালো, কিন্তু মানুষের মানে অনুভূতিটাকে তো একটু হলেও মূল্য দিবেন না? আপনি আওয়ামী লীগের কে আছেন, শেখ হাসিনা আছেন, সজীব ওয়াজেদ জয় আছেন, এখন নাকি পুতুল আসবে, আপনাদেরই অনুরোধ জানাচ্ছি, হ্যাঁ, বা আপনি আওয়ামী লীগের কোনো একজন গুরুত্বপূর্ণ মানুষ, আপনারা কি এতটুকুন সম্মান মানুষকে দেখাবেন না? হ্যাঁ, যাই হোক, এগুলো দেখবেন। আরেকটা জিনিস আমি চিন্তা করলাম যে দেখেন, এতদিন পরে এত বড় একটা জিনিস আবার নিয়ে আসলো, কি পুরা মিথ্যা, $234 বিলিয়ন। আমরা তো বলবো যে হ্যাঁ, টাকা পাচার হয়েছে, সব হয়েছে, কিন্তু এই মাত্রায় হয় নাই, এবং পুরা 10% জিনিসকে 100% করেছে। হ্যাঁ, 10% জিনিসকে 100% করেছে, গুম খুনের ক্ষেত্রেও ওগুলো সব ওইখানে দেখিয়েছে। সেই কোথায় মানে আয়না ঘর, অদ্ভুত মিথ্যা কথা নিয়ে আসে, সেই একই জিনিস। আপনাদের পক্ষ থেকে যদি জবাব দিতে হয়, আগে তো আপনাদেরকে বলিষ্ঠভাবে নতুন করে শুরু করতে হবে। কোনো জবাব না দিলে এটা কি করে হবে? দেখেন, গোলাম মাওলা রনি 3টা ভিডিও করলে 3 জায়গায় বলে যে আওয়ামী লীগের আর কখনো ফিরে আসার সম্ভাবনা নাই, স্বাভাবিকভাবে নাই, এই নাই সেই নাই, ব্যাখ্যা দেয়, অনেকে ব্যাখ্যা দেয়। আপনারা যে মানুষের মানে সাধারণ মানুষ তো এই কথাগুলো শুনে, ওদের কথা, আপনাদের ভিডিও না হয় কেউ দেখে না, আমার ভিডিও না হয় কেউ দেখে না, গোলাম মাওলা রনির ভিডিও, পিনাকির ভিডিও, এরা তো লক্ষ লক্ষ মানুষ দেখে। হ্যাঁ, যদিও লক্ষ লক্ষর মধ্যে বোধ ফাঁকি আছে যে যা শিবিরের নাকি একটা ছেলে 200 মানে ফেসবুক চালায়, যাও, তারপরেও তো ওগুলো দেখে, তো ওদের কথার কাউন্টার দিতে হবে না? তো সেই দিকটা চিন্তা করে আপনারা, আজকে আমি চিন্তা করলাম যে কি করা উচিত। আওয়ামী লীগ একটা জিনিস শুরু করতে পারে। আওয়ামী লীগের যারা এই গত 200-400 মন্ত্রী আছেন, বিভিন্ন পদাধিকার মানে মানুষ আছেন, তারা একেবারে বিশুদ্ধ মনে তারা একটা ছোট চিঠি লিখে সবাই সই করেন, নিচে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চান। ক্ষমা চেয়ে বলেন যে নেত্রী, আমরা সবাই আমাদের জীবন প্রাণ সব দিয়ে দিয়েছি, হ্যাঁ, কিন্তু এটা তো সত্য যে আমরা কিন্তু এই জুলাই আগস্টের জঙ্গি উত্থানটাকে আমরা এই মানে বন্ধ করতে পারিনি, এবং আপনি দেশটা গড়েছেন, জঙ্গিরা ধ্বংস করলো, আমরা যে পারলাম না, এই ব্যর্থতায় আমরা আজকে সবাই আমাদের পদগুলো আপনার পায়ের নিচে জমা দিলাম। আমাদের কোনো ক্ষোভ নাই, আমরা আপনার সাথে শতভাগ আছি। আপনি যেভাবে পারেন সেইভাবে আপনি একটা নতুন করে দলটাকে গুছিয়ে সব জায়গায় দায়িত্ব দিয়ে দেন। বিদেশ থেকে হলে বিদেশ থেকে করুক, অসুবিধা কি? শুধু অনলাইনে যদি একটা জঙ্গি উত্থান ঘটানো যায়, তাই না, তো অনলাইনে আমরা আবার আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ক্ষমতা নিয়ে আসতে পারবো। ওইটা যদি সত্য হয়, এটাও কিন্তু সম্ভব। আপনারা সবাই আগে এই জিনিসটা একেবারে, যিনি অপরাধী, যিনি খারাপ মানুষ, তিনিও খোলা মনে বলুন, যিনি চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন তিনিও বলুন, যিনি চেষ্টা করেছেন সফল হয়েছেন তিনিও বলুন, সবাই বলুন। হ্যাঁ, এখন কারোর সাথে কারো ভেদাভেদ রাখবেন না। খারাপ মানুষ, খারাপ আওয়ামী লীগ আর ভালো আওয়ামী লীগ আর সবাই এক হয়ে যান, এক হয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একেবারে আপনার হৃদয়টাকে কালিমা লিপ্ত করে যারা যেখানে ছিলেন, হ্যাঁ, দুই চারজন একটা দুইটা লোক আমার সাথে যোগাযোগ করেছিল, বাট আমি দেখলাম যে এটা খুব থার্ড ক্লাস কাজকর্ম নিয়ে আসে, নাম বলতে চাই না। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সুযোগটা করে দেন এবং তার সাথে থাকুন এবং সবাই যার যার পথ ছেড়ে দেন। ওবায়দুল কাদের আপনি শুরু করুন, হ্যাঁ, ওবায়দুল কাদের থেকে শুরু করে কি বিপ্লব বড়ুয়া, দিলীপ বড়ুয়া, কারা কারা আছে সবাই আপনারা ওনার কাছে বলুন যে নেত্রী আমরা একেবারে আপনার সাথে আছি, পদগুলো ছেড়ে দিলাম, আপনি এখন গঠন করুন নতুন করে। ওই আপনাদেরকেই তো আবার দায়িত্ব দিবে, কাউকে না কাউকে দিবে, আপনাদের ছোট ভাই বোনকে দিবে, বড় ভাই বোনকে দিবে, তাই না, যারা পেছনে ছিল। খারাপ ভালো না, এখন হলো যে আপনার কর্মঠ এবং পারঙ্গম লোক দরকার, কথা বলতে পারার লোক দরকার। হ্যাঁ, এইটা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা একটা সুযোগ সৃষ্টি করে দিন, যাতে উনি বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিয়ে অন্তত অনলাইনে যুদ্ধটা চালাতে পারে। না হলে এই যে দেখেন জুলাই জঙ্গি, আরেকটা ছেলে মামুন, ও কিন্তু খুব সুন্দর ভালো কথা বলতো, কথাবার্তা পারঙ্গম, এও দেখি যে সেও আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া চালায়, কিন্তু সেও একটা জুলাই জঙ্গি। হ্যাঁ, ঠিক আছে, এদেরকে বলুন যে তোমরা ফেসে এসো না। যারা আমাদের জুলাই জঙ্গি, জুলাই আগস্টে যারা আমাদের লোকরা প্রাণ দিল, পুলিশ প্রাণ দিল, তাই না, আমাদের হয়ে, হ্যাঁ, কত মানুষের পরে ঘর বাড়ি জ্বালিয়ে দিল, তাদের মনে তো কষ্ট লাগে, তাই না? কোনো জুলাই জঙ্গি যদি একটা বিশুদ্ধ মানুষ হয়, সে যদি আবার আওয়ামী লীগের ফেসবুক সোশ্যাল মিডিয়া চালায়, কষ্ট লাগে না? সেটা কি আপনারা একটু দেখবেন না? ওদেরকে বুঝান যে তোমরা পেছনে থাকো, তোমরা সামনে এসো না। এইটা করেন, আর সবাই একযোগে পদত্যাগ করে প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে আমি অনুরোধ করলাম, আপনাকে অনেক, আপনার নামে আমি কঠোর কথা বলি, বাট আপনাকে রেসপেক্টও করি। কারণ রেসপেক্ট করি এই জন্য যে আপনার সম্পর্কে অনেকে খুব ভালো বলে, আপনি খুবই একজন মানে মুক্তিযুদ্ধের চেতনা একজন আপসহীন মানুষ। আপনি এই উদ্যোগটা নিন, সবার সিগনেচার জোগাড় করুন, বা যে কোনোভাবে প্রধানমন্ত্রীকে মাফ চান, ওনার কাছে মাফ চেয়ে বলেন যে নেত্রী আমরা ব্যর্থ হয়েছি, আপা আমরা ব্যর্থ হয়েছি, এই দুঃখ আমাদের ভোলা যাবে না। এই যে আজকে বারবার এই যে বলছে যে মানে এই যে $234 বিলিয়ন, এগুলো তো প্রতিশোধ নিতে হবে, তাই না?